ঘড়ির কাঁটায় ইতিমধ্যে রাত ২টার ঘর পেরিয়েছে। চট্টগ্রামের নিস্তব্ধ রাতটা চাপা অন্ধকারে ডুবে আছে। একটা ছায়াময় ব্যক্তি নিঃশব্দে শহরের মাঝামাঝি একটা পুরনো ৩ তলা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। বিল্ডিং এর পেছনের দিকে থাকা দোতলার বেলকনিটা দিনের বেলা রোদের তেজে পরিপূর্ণ থাকলেও রাতে সেটা অন্ধকারের ঘন চাদরে ঢেকে যায়। ছায়াটা নিঃশব্দে বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যালকনি টপকে ভেতরে ঢুকে পড়ে। তার চলাফেরা এতটাই নিখুঁত যেন সে কোনো ছায়া পেতকে হার মানাবে। রুমের ভেতরে জ্বলছে একটা নীল রঙা ড্রিম লাইট। টিমটিমে আলোয় পুরো রুমটা আবছা নীল কুয়াশার মতো দেখাচ্ছে। ছায়াটা পা ফেলার সময় এমনভাবে নিস্তব্ধতা বজায় রাখছে, মনে হয় যেন রুমের বাতাস পর্যন্ত তার চলাফেরার শব্দ শুনে ফেলবে। সে ধীরে ধীরে মধুর বিছানার কাছে এসে দাঁড়ায়। মধু গভীর ঘুমে ডুবে আছে, বুক পর্যন্ত কালো ব্ল্যাঙ্কেট টেনে রাখা। ওর চোখের কোণে জমে থাকা শুকনো জলরেখা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে সে কান্না করতে করতে ঘুমিয়েছে। রুমের নীল আলো ওর কোমল মুখটা আরো বিষণ্ণ দেখাচ্ছে। ছায়াটা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মধুর ঘুমন্ত মুখশ্রীর দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ পর চোখ সরিয়ে রুমের চারিদিকটা ভালোভাবে দেখে নেয়। রুমটা ছোট কিন্তু ভীষণ পরিপাটি আর সাজানো গোছানো। এক কোণে ছোট্ট একটা বুক সেলফ, আর তাতে সাজানো বেশ কয়েকটা বই। ডান পাশে মিডিয়াম সাইজের কাঠের আলমিরা, আর তার সাথে রয়েছে অ্যাটাচ করা একটা ড্রেসিং টেবিল। মেঝেতে বিছানো নরম কার্পেট, আর বেডের এক সাইডে ছোট্ট একটা টেবিল। টেবিলের উপরে রাখা একটা টেবিল ল্যাম্প, একটা পানি ভর্তি কাচের জগ ও ক্রিস্টালের গ্লাস। রুমের এক কর্নারে রিভেল টোন কালারের 2টা সিঙ্গেল সোফা ও তার সাথে রাখা একটা ছোট্ট গোল কাচের টেবিল। টেবিলটা সাজানো তাজা গোলাপে ভর্তি একটা ফ্লাওয়ার ভাজে। রুমের সাজসজ্জা একদম সিম্পল, তবে চারিদিকে যেন একটা রাজকীয়তা ছড়িয়ে আছে। ছায়াটা আর সময় নষ্ট করলো না। সে প্যান্টের পকেট থেকে বের করলো 2টা ছোট হিডেন ক্যামেরা। নিঃশব্দে, অবিশ্বাস্য দক্ষতার সঙ্গে প্রথমটা লাগিয়ে দিল রুমের এক কোণায়, আর দ্বিতীয়টা নিয়ে ধীরে ধীরে হেঁটে চলে গেল ওয়াশরুমের দিকে। ওখানে ক্যামেরাটা এমন ভাবে ফিট করে দিল যে কেউ সারা জীবনেও টের পাবে না। তার হাতে করা কাজের দক্ষতা এতটাই যান্ত্রিক আর এতটাই হিসেবি, যেন আগে থেকে শতবার রিহার্সাল করা। কাজ শেষ করে ছায়াটা আবারও মধুর বিছানার সামনে দাঁড়ালো। এবার সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। রুমে জ্বলতে থাকা ড্রিম লাইটের নীল আলোয় তার কালো ছায়াটা লম্বা হয়ে বিছানার চাদর আছড়ে পড়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে মধুর মুখের উপরে ঝুঁকে অত্যন্ত ধীরে আর নিঃশব্দে ওর কপালে পর পর 3টা চুমু এঁকে দিল। ঘুমের ভেতরেই হালকা কেঁপে উঠল মধু। ঠোঁট থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। শ্বাস প্রশ্বাস হয়ে উঠল একটুখানি অনিয়মিত। ছায়াটি নিঃশব্দে হাসলো, তারপর আবারও ঝুঁকে মধুর ঠোঁটে পর পর 2টা চুমু খেলো। মধু হালকা নড়াচড়া করে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। ছায়াটা নিজের হাত ঘড়িতে সময় দেখে নিয়ে উঠে দাঁড়ায়। বেডের পাশে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে মধুর দিকে, অস্থির, আগ্রহী আর মোহগ্রস্ত। বিপজ্জনক এক দৃষ্টিতে। অজান্তেই একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে আসে তার কণ্ঠনালী চিরে। তারপর ঠিক যেভাবে সে এসেছিল ঠিক সেভাবেই নিখুঁত নিস্তব্ধতায় বেলকনি টপকে অন্ধকারে মিলিয়ে গেল। দরজায় কোনো শব্দ নেই, জানালার পর্দা স্থির। রুমের মধ্যে কেবলই বাতাস ভেসে বেড়াচ্ছে, নীল আলোর সজীব রেখা আর মধুর শান্ত নিঃশ্বাসের শব্দ। সময়টা এখন রাত প্রায় 3টার কাছাকাছি। সারা শহর নিস্তব্ধতায় ঘুমিয়ে আছে। রাতের এমন নিস্তব্ধতা ভেদ করে দ্রুত গতিতে এগিয়ে চলল একটা কালো রঙের মার্সিডিজ এস ক্লাস। কার্বন টিনেড গ্লাসের কারণে বাইরে থেকে কিছুই দেখা যায় না। গাড়ির হাই সিকিউরিটি গেটের সামনে এসে থামতেই 2জন অস্ত্রধারী গার্ড দ্রুত এগিয়ে এলো। মার্সিডিজটা নিঃশব্দে ঢুকে গেল ভেতরের বিশাল কম্পাউন্ডের, যেখানে প্রতিটা কোণা জুড়ে
মোশন সেন্স আর ক্যামেরা বসানো। গাড়িটা গিয়ে থামলো গ্রে হাউজের পার্কিং লটে। 3 তলা বিশিষ্ট বিশাল ডুপ্লেক্স বাড়িটা সাজানো গাঢ় ধূসর আর সিলভার রঙে। এই মুহূর্তে পুরো বাড়িটা আধা অন্ধকারে ডুবে আছে। কেবল প্রতিটা বেলকনির কোণে হলুদ সিকিউরিটি লাইটগুলো জ্বলে আলো ছড়াচ্ছে। হাওয়ায় ঝাপটায় বাগান থেকে ভেসে আসছে গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি সুবাস। রোশানল গাড়ি থেকে নামা মাত্রই গার্ডরা তৎক্ষণাৎই মাথা নিচু করে সম্মান দেখালো। রোশানলের ঠান্ডা মুখ আর চেহারায় ফুটে থাকা নিঃশব্দ কঠোরতা চারিদিকে এক ধরনের শীতল চাপা ভাব নামিয়ে আনলো। ও কোনো জবাব না দিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেল। সিঁড়ির ধাপগুলোতে ওর জুতোর শব্দ চারপাশে প্রতিধ্বনিত হতে থাকলো। কিছুক্ষণের মধ্যে রোশানল রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের দরজা খুলতেই ওর চোখে পড়ল রুমের ভেতরকার আধো অন্ধকার দূর করে দিয়ে টেবিল ল্যাম্পের মোলায়েম আলোটা দেওয়ালে দেওয়ালে বিচ্ছুরিত হচ্ছে। রোশানল গায়ের কালচে ওভারকোটটা খুলে রুমের কর্নারে রাখা বাস্কেটে ফেলে দিয়ে কাবারটা খুলে একটা কালো টি শার্ট আর গ্রে ট্রাউজার বের করে আনলো। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টা পর টাওয়ালটা হাতে রোশানল ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। টাওয়াল দিয়ে সিল্কি ব্রাউন চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে ল্যাপটপটা হাতের সোফায় যেয়ে বসলো। ঢাকার ব্রাঞ্চের কয়েকটা অফিসিয়াল ডকুমেন্ট আজ রাতেই চেক করতে হবে, কারণ সকালেই একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ইরান ওকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নিতে বলেছে। কাজেই স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই। ল্যাপটপ ওপেন করে রোশানল এক মনে টাইপ করতে শুরু করলো। কিবোর্ডের শব্দ মুহূর্তেই রুমের নরম নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। এমন সময় রুমের দরজা হালকা শব্দে খুলে গেল। মৃদু শব্দটা রোশানলের কানে যেতেই রোশানল চোখ তুলে দরজার দিকে তাকালো। আর এক মুহূর্তেই ওর ভুরু কুঁচকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে রুমেলি। রাতের অন্ধকার ভেদ করে রুমেলির অবয়বটা টেবিল ল্যাম্পের আলোয় ঝলক দিয়ে উঠল। গায়ে হাঁটু পর্যন্ত নেমে আসা ফিনফিনে গোলাপি নাইটি, ঠোঁটে টকটকে রেড লিপস্টিক, কাঁধের সমান চুল, আটকানো ছোট্ট বাটারফ্লাই ক্লিপ ও চোখের কোণে নেশালো মিশ্রিত দৃষ্টি। রোশানলের ধূসর বাদামি চোখ দুটো মুহূর্তেই কঠিন হয়ে গেল। ওর চোয়াল শক্ত হয়ে উঠল। অন্তরস্থল জুড়ে বিরক্তির ছায়া নেমে এলো। রুমেলি দরজার ফ্রেমে হেলানো দিয়ে দাঁড়ায়। ওর মুখাবয়ব দেখে বোঝা যাচ্ছে অনেকটা সময় ধরে সে রোশানলের ফেরার অপেক্ষা করছিল। রুমেলি ঠোঁটটা কামড়ে হাসলো, অতঃপর দুষ্টুমি মাখা গলায় বলল, এখনো কাজ? একবারও কি ভাবলে না কেউ তোমার জন্য অপেক্ষা করছে? রোশানল চোখটা সরিয়ে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। ওর কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা অথচ নির্লিপ্ত। এই সময়ে এসে আমাকে বিরক্ত করার দরকার ছিল না। প্রয়োজন থাকলে বলো। রুমেলি ঠোঁটের কোণে ফুটে থাকা হাসিটা আরো গাঢ় হলো। ও দরজার ফ্রেম থেকে ধীরে পা বাড়িয়ে রুমের ভেতরে এলো। নরম নাইটি হাওয়ায় দুলে উঠল। ও কোনো কথা না বলে সরাসরি রোশানলের পাশে গিয়ে বসলো। রোশানল একেবারে জন্যেও রুমেলির দিকে ফিরে তাকালো না, অথচ স্পষ্টত রুমেলির দৃষ্টির তীক্ষ্ণতা টের পাচ্ছিল। ও একটানা কিবোর্ড টাইপ করে যাচ্ছে, কিন্তু চোয়ালের টান দেখে বোঝা যাচ্ছিল ভেতরের ব্যক্তিটা বিরক্তিতে তীব্র আকার ধারণ করেছে। রুমেলি খানিকক্ষণ রোশানলের দিকে তাকিয়ে রইল, চোখে মোহময় কামনা আর ভেজা নেশাময় দৃষ্টি। সময়ের সাথে সাথে সেই দৃষ্টি ঝাপসা আলোয় আরো গভীর হয়ে উঠল। ও ঠোঁট কামড়ে খুব আস্তে করে হাসলো, তারপর হাত তুলে নিয়ে নিজের লম্বা নখ দিয়ে আলতো করে রোশানলের কানের পাশে বরাবর একটা আঁচড় কাটলো। মুহূর্তেই রোশানলের সমস্ত সহ্য চক্র ছিন্ন হয়ে গেল। কপালের পাশের নীলাভ শিরাগুলো ফুলে ফেপে উঠল। ক্ষণকালের মধ্যেই শোনা গেল রুমেলির ফিসফিসে কণ্ঠস্বর, তুমি জানো না কতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। রোশানল ল্যাপটপটা অফ করে সোফা থেকে উঠে দাঁড়ায়। ও পাশ ফিরে রুমেলির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে,
কি করছো তুমি? কয়েক সেকেন্ড নিস্তব্ধতা শেষে রুমেলি ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে ওঠে। ও এগিয়ে এসে রুশানালের বুকের উপরে হাত রাখলো। ধীরে ধীরে ওর হাতের স্পর্শ উঠে এলো রুশানালের অ্যাডামস আপেলের ওপর। রুশানালকে কিছু বলতে না দেখে রুমেলির সাহসটা আরেক দফা বেড়ে গেল। ওর হাত এবার উঠে এলো রুশানালের রক্তাভ ঠোঁটের ওপর। ও আঙ্গুলের ডগার সাহায্যে আলতো করে রুশানালের ঠোঁটে স্লাইড করে নরম ভেজা কামনা মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে বলল, ডু আই লুক হট এনাফ ফর নাইট? ডজন্ট রেস্ট। আজ রাতের জন্য কি আমি যথেষ্ট হট দেখাচ্ছে না আমাকে? প্লিজ প্রতিরোধ করো না। আজ রাতটা শুধু আমাদের। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা নিজের করে চাই তোমাকে। মুহূর্তে রুশানালের মুখের অভিব্যক্তি গাঢ় অন্ধকারে ছেয়ে গেল। ওর শিরায় শিরায় যেন ধারালো আগুন ছুটে গেল। মস্তিষ্কের ভেতর থেকে রাগটা উঠে এলো ঘূর্ণিঝড়ের মতো দ্রুততায়। আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুমেলির কবজিটা চেপে ধরে এক টানে নিজের থেকে ছিটকে সরিয়ে দিল। আচমকা ধাক্কা খেয়ে রুমেলি পড়ে যেতে নিয়েও নিজেকে কোনোভাবে সামলে নিল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা তীব্র জোরালো শক্ত হাতের চড় বসে গেল রুমেলির বাম গালের ওপর। চড়ের শব্দটা পুরো রুমের কর্নারে কর্নারে প্রতিধ্বনিত হতে থাকলো। রুমেলি হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুশানালের দিকে। ও যেন কথা বলার ভাষাটুকু অবধি হারিয়ে ফেলল। ক্ষণকালের মধ্যেই শোনা গেল রুশানালের হিস হিসানো কণ্ঠস্বর, ইউ ফাকিং বাস্টার্ড! তোর সাহস কি করে হয় এইভাবে আমাকে স্পর্শ করার? কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছিস? কি ভাবিস কি নিজেকে? বিস্ময়ে রুমেলির চোখ পলক ফেলতেও ভুলে গেল যেন। ও শ্বাস আটকে তাকিয়ে রইল রুশানলের রক্তিম মুখাবয়বের দিকে। রুমেলিকে বিস্ময়ের জালে জড়াতে না দিয়ে রুশানাল দাঁতে দাঁত চেপে ফের হিস হিসিয়ে বলল, ভালো করে শুনে রাখ, এই রুশানাল গ্রে এর ভালোবাসা দূরের কথা, তুই আমার জুতোর যোগ্যও না। শুধু মমের জন্য তোকে টলারেট করি, নয়তো কবে যে তুই আমার হাতে খুন হয়ে যেতিস তুই নিজেও টের পেতিস না। রোশানালের কপালের নীলাভ শেরাগুলো তীব্র রাগে থরথর করে কাঁপছে। রুমেলি হতবিহ্বল চোখে দাঁড়িয়ে আছে। ওর ঠোঁট দুটো কাঁপছে, রোশানালকে কিছু বলতে চাইছে কিন্তু শব্দ বের হচ্ছে না। রোশানাল ওর দিকে এক ধাপ এগিয়ে এলো। সেই এক ধাপেই যেন রুমের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। যদি নিজের ভালো চাস তো কাল সকাল সকাল নিউ ইয়র্কে ফিরে যাবি। আর যদি যাওয়ার নামগন্ধ না করিস তবে দেখবি রাগের মাথায় সত্যি সত্যি তুই আমার হাতে খুন হয়ে গিয়েছিস। রোশানালের ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠস্বরে হিসিয়ে বলা কথাগুলো রুমেলির গায়ে ধারালো ব্লেডের মতো করে কেটে গেল। রুমেলির চক্ষু দুটো ছলছল করছে। রুশানালের রাগের সাথে সে বেশ ভালোভাবেই পরিচিত, কিন্তু এতটা ক্ষিপ্রতা ও কল্পনাও করেনি। রুমেলি কাপা ঠোঁটে কিছু বলতে নিবে তার পূর্বে রোশানাল হাত তুলে ইশারা করে ওকে থামিয়ে দিল। একটাও শব্দ না, জাস্ট গেট আউট। রুমেলি ভেতরে ভেতরে কেঁপে উঠল। রোশানালের রক্তিম মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস হলো না। ইতিমধ্যে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাপা কাপা পায়ে কোনো রকমে দরজার দিকে এগিয়ে গেল রুমেলি। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার শেষ মুহূর্তে একবার পেছনে ফিরে তাকাতে চাইলো, কিন্তু রোশানলের অন্ধকার রাগী মুখটা দেখে সাহস পেল না। মাথা নিচু করে ও দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা ধীরে ধীরে বন্ধ হওয়া মাত্রই ঘরের ভেতর আবার সেই ভারী নিস্তব্ধতা নেমে এলো। রোশানলের একটা গভীর শ্বাস ফেলল। আগে ওর পুরো মাথার ভেতরটা দপদপ করছে। শরীরের সমস্ত শিরা উপশিরা থরথর করে কাঁপছে। ও কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে সোফা থেকে বসলো। মাথাটা ক্লান্তিতে ও বিরক্তিতে ভারী হয়ে আসছে। সোফায় মাথা এলিয়ে চোখটা বন্ধ করলো রোশানল। চোখ বন্ধ করা মাত্রই অন্ধকারের ভেতর এক ঝলক আলো হয়ে ভেসে উঠল মধুর আদরে ঘুমন্ত মুখটা। আজ সন্ধ্যায় মেয়েটাকে একটু আদর করেছিল বলে কেঁদে কেটে একদম ভাসিয়ে ফেলেছে ওর বউটা। বিস্ময়ে এতটাই শকের মধ্যে ছিল যে একেবারের জন্যেও বুঝতে পারিনি ওটা ওর যাওয়া দিচ্ছিল।
স্মৃতিটা মনে হতেই রুশানালের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তেই আরো একটা জিনিস ভাবতেই তার হাসিটা আরো গভীর হলো। এই তো ঘন্টা দেড়েক পূর্বে ও যে রুমে হিডেন ক্যামেরা সেট করে এলো, অথচ মেয়েটা ঘুমের ঘোরে এতটাই ডুবেছিল যে সেটা টেরও পায়নি। রোশানালের রাগটা একটু একটু করে নরম হয়ে আসছে, কিন্তু শরীরটা প্রচন্ড ক্লান্ত, মাথাটা যেন বিস্ফোরিত হতে চাচ্ছে। এইদিকে পেন্ডিং থাকা কাজগুলো এখনো শেষ হয়নি, আর আজ বাকি রাখা ওর স্বভাব নয় কাজ। রুশানাল চোখ খুলে ল্যাপটপের দিকে তাকালো। সকালের মধ্যে ইরানকে সমস্ত ডকুমেন্ট চেক করে সেন্ড করে দিতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে রাখা ল্যাপটপটা আবার ওপেন করলো। স্ক্রিনের নীলাভ আলো ও ধূসরের বাদামি চোখে প্রতিফলিত হতে থাকলো। বাইরের অন্ধকার রাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তিনতলা ডুপ্লেক্স বাড়িটা আবার নীরবতায় ডুবে গেল। রোশানাল আবারও ফিরে গেল তার ঠান্ডা শৃঙ্খলাবদ্ধ কঠোর জগতে। পরের দিন সকালটা অন্য সব দিনের মতোই ব্যস্ততায় শুরু হলো। চট্টগ্রামের রাস্তাটা তখনও পুরোপুরি ভিড় জমেনি। হালকা কুয়াশা মিশে থাকা সকালের রোদ শহরটাকে নরম সোনালী আভায় পূর্ণ রেখেছে। মধু এক হাতে ছেলের স্কুল ব্যাগ ধরে হাঁটছে, ওর আরেক হাত ধরে মেহেরান ছোট ছোট পা ফেলে হেঁটে যাচ্ছে ওর সাথে। কিছুক্ষণ পর একটা শপের সামনে আসতেই মধুর ব্যাগের ভেতরে রাখা ফোনটা ভাইব্রেট হয়ে উঠল। মধু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো রাহিদ কল করছে। ও মেহেরানকে শপের একপাশে দাঁড় করিয়ে রেখে কলটা রিসিভ করলো। হ্যালো রাহিদ, কোথায় তুই? কখন আসবি অফিসে? মধু এক মুহূর্ত চুপ থেকে সামান্য ভেবে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, আমি আজ অফিসে আসবো না রাহিদ, অ্যাকচুয়ালি একটা কথা বলার ছিল। রাহিদ চিন্তিত স্বরে বলল, কি হয়েছে, সব ঠিক আছে তো? মধু একটা চাপা শ্বাস ফেলে বলল, রাহিদ, আমি আরজের জবটা ছেড়ে দিব ভাবছি। আসলে গ্রে কোম্পানিতে আমার জবটা হয়ে গেছে। কয়েক সেকেন্ড ওপাশ থেকে নীরবতা শেষে রাহিদ বিস্মিত কণ্ঠে শোধায়, সত্যি বলছিস? তুই সত্যি চাকরিটা পেয়ে গেছিস? হ্যাঁ, গতকাল তো আমি গ্রে কোম্পানিতে কাজও করেছি। রাহিদ আনন্দিত কণ্ঠের সঙ্গে মন খারাপের সুরও মিশে গেল। খুব ভালো খবর, কিন্তু তুই সত্যি এখানকার চাকরিটা ছেড়ে দিবি? তোকে ছাড়া স্টুডিওটা একদম ফাঁকা ফাঁকা লাগবে রে। মধুর অন্তরস্থল জুড়ে একটা ভারী চাপা ভাব ছড়িয়ে পড়ে। ও রেডিও স্টুডিওতে কাজ করে এসেছে প্রায় বছর চারেক হবে। রাহিদের সাথে পরিচয়টাও সেখান থেকেই। তাছাড়া এতদিনের অভ্যস্তের জবটা ছেড়ে দিতে ওর নিজের বেশ খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। গ্রে কোম্পানির জবটা কোনোভাবেই মিস করার মতো নয়। কি বলবো বল, দুইটা জব তো আর একসাথে হ্যান্ডেল করা সম্ভব না, একটা তো ছাড়তেই হবে। রাহিদ ক্ষণকাল চুপ থেকে ফের শুধায়, ঠিক আছে, তাহলে রেজিগনেশন লেটারটা কবে জমা দিবি? কাল স্টুডিওতে আসবো, আজ গ্রে কোম্পানি থেকে ছুটি নিব কালকের জন্য। ঠিক আছে, আর হ্যাঁ, কংগ্রেস, তোর জন্য অনেক শুভকামনা রে, তুই ভালোই ডিজার্ভ করিস। মধু মুচকি হেসে নরম স্বরে বলল, থ্যাঙ্কস না রাহিদ। কলটা কেটে যেতেই মধু পাশ ফিরে তাকাতেই দেখলো মেহরান শপের কাচের ওয়ালের সামনে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি আটকে আছে একটা খেলনা লাল রঙের ব্যাটারি চালিত রেস কারের ওপর। মুহূর্তেই মধুর অন্তরস্থল ব্যথায় আচ্ছন্ন হয়ে গেল। ও হাঁটু গেড়ে ছেলের সামনে বসে আদরের স্বরে বলল, বাবা, গাড়িটা কি তোমার লাগবে? মেহেরান মায়ের দিকে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে না জানালো। তারপর আবারও চোখটা সরিয়ে খেলনার দিকে তাকালো। মধুর অন্তরস্থল চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ওর ছেলেটা একদম জাওয়াদের মতোই বুঝদার হয়েছে। নিশ্চয় ছেলেটা বুঝেছে মায়ের হাতে এখন টাকা নেই, খেলনা চাইলে মা হয়তো কষ্ট পাবে। মধু দুই হাতে ছেলের মুখটা ধরে স্নেহময় কণ্ঠে বলল, মেহেরান, তুমি আমাকে বলতে পারো, তুমি না বললে আমি বুঝবো কি করে? বলো, একটা কথা মনে রাখবে, তোমার যা চাই সেটা তোমাকে বলতেই হবে বাবা। মেহরান গাড়িটা থেকে চোখ সরিয়ে আবারও তাকালো মায়ের দিকে। ও মাথা নামিয়ে আস্তে করে বলল, হুম। মধু মুচকি হেসে ছেলের মাথায় ঘন ব্রাউন চুলগুলোয় হাত বুলিয়ে দিল। বলল, মাম্মা এখন কিনতে পারবে না সোনা,
কিন্তু সামনের মাসের স্যালারি পেলেই তোমাকে এটা কিনে দেবে, ঠিক আছে? ছোট্ট ছেলেটা মাথা নেড়ে সায় দিল। মধু ওর কপালে একটা চুমু দিয়ে বলল, চলো বাবা, স্কুলে যেতে হবে। তোমাকে স্কুলে দিয়ে মামাকে আবার অফিসে যেতে হবে। মেহরান হাত বাড়িয়ে দিল। মধু ছেলের ছোট্ট হাতটা আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে গেল। অফিসে ঢুকেই মধু নিজের ডেস্কের উপরে ব্যাগটা রেখে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। সকালে ছেলেকে স্কুলে দিয়ে আবার টাইমলি অফিসে আসলেই একটা প্যারার কাজ। আর ও চেয়ার টেনে বসতেই ব্যাংকিং হেড রাশেদ রহমান এসে একগাদা ফাইল মধুর ডেস্কের উপরে রেখে হালকা বিরক্তির মুখে নিঃশ্বাস ফেল। মধু, এই ফাইলগুলোতে রোশানল স্যারের সাইন লাগবে। আমি যেতাম, কিন্তু আমার হাতে একদমই সময় নেই। আমার নিজের ডেস্কে অনেকগুলো ফাইল জমে আছে। ওগুলো টাইমলি শেষ করতে না পারলে আমার কপালে দুঃখ ছাড়া কিছুই লেখা নাই। প্লিজ তুমি একটু যে সাইনটা করিয়ে আনো। রাশেদের ক্লান্ত মুখশ্রী দেখে মধু কিছু বলতে যাবে, যে বলল না। একটাতে একে তো লোকটা তার সিনিয়র, তার উপরে এত অনুরোধ করছে, না করলে বিষয়টা খারাপ দেখায়। ও চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিতেই রাশেদ দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। একটা রুদ্ধশ্বাস ফেলে মধু ওড়নাটা ঠিক করে ফাইলগুলো বুকের কাছে চেপে ধরে রুশানলের কেবিনের দিকে হাঁটা দিল। কেবিনের সামনে এসে ও একটু থেমে দরজাটা নক করলো, তবে ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। মধু দরজাটা ঠেলে ভেতরে ঢুকে দেখলো রুশানলের চেয়ারটা একদম ফাঁকা। এর মানে সে এখনো অফিসে আসেনি। কিন্তু কেবিনটা ফাঁকা নয়। ডেস্কের সামনে রাখা দুটো গেস্ট চেয়ারের একটাই একজন অপরিচিত যুবক আয়েশি ভঙ্গিতে বসে আছে। তাকে দেখে মধুর ভুরু স্বাভাবিকভাবেই কুঁচকে গেল। মধু এগিয়ে গিয়ে ফাইলগুলো ডেস্কের উপরে রাখলো। শব্দ পেয়ে ছেলেটা পাশ ফিরে মধুর দিকে তাকালো, তারপর মিষ্টি হেসে বলল, আপনি নিশ্চয়ই রোশানলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? মধু ভদ্র স্বরে জবাব দিল, জি। ছেলেটা সোজা হয়ে ঠিকঠাক ভাবে বসলো। আমি রেভেন রাইহান, রোশানলের খুব ক্লোজ ফ্রেন্ড। রোশানল না থাকলে চট্টগ্রামের ব্রাঞ্চটা আমিই দেখাশোনা করি। মধু মাথা নেড়ে নিস্পৃহ কণ্ঠে বলল, ও আচ্ছা। রেভেন এবার মধুর দিকে বেশ আগ্রহ নিয়ে তাকালো। আমার নাম তো মধু, আপনার নাম তো মধু, রাইট? মধু ছোট করে জবাব দিল, জি। আপনি দেখতে কিন্তু আপনার নামের মতোই মিষ্টি। এতটা স্পষ্ট ফ্ল্যাটিং কথাই মধুর ভেতরে ভেতরে প্রচন্ড বিরক্ত হলেও মুখে কিছুই বলল না। রেভেন আবারও বলল, আপনাকে দেখে তো মনে হয় বয়সে আমার থেকেও ছোট। আপনি কি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? মধু কিছু বলতে যাবে, তখনই দরজার দিক থেকে একটা গম্ভীর ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, না পারিস না। মধু আর রেভেন দুজনে চমকে উঠে পেছনে ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে রোশানল। ওর ধূসর বাদামি চোখ দুটো সরাসরি রেভেনের দিকে স্থির, আর তাতে স্পষ্ট ঠান্ডা বিরক্তি ভাব। রোশানল ভেতরে ঢুকতে ঢুকতে আবারও বলল, ওর সাথে তোর কোনো ফ্লার্টিং এর সম্পর্ক নয় রেভেন, যে তুই ওর সাথে তুমি তুমি টাইপ বিহেভ করবি। রেভেন এক মুহূর্ত অপ্রস্তুত হয়ে গেল। রোশানল এক পলক মধুর দিকে তাকিয়ে দেখলো ওর হানিবার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোশানল এসে নিজের চেয়ারটায় বসলো ক্ষণকালের নিস্তব্ধতা শেষে। মধু ডেস্কের ওপরে রাখা ফাইলগুলো রোশানলের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, এগুলোতে সাইন লাগবে। রোশানল মধুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি চেক করে সাইন করে দেব, তুমি এখন যাও। মধু ক্ষণকালের জন্য স্থির হয়ে গেল। ও মাথা নিচু করে চোখের কোণ দিয়ে রোশানলের দিকে তাকালো। রোশানল ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চমকে উঠে মধু দ্রুত চোখ সরিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই রোশানল চেয়ারে হেলান দিল। এক মুহূর্ত চুপচাপ থাকার পর রেভেন হাসি মুখে বলল, দোস্ত, তোর অ্যাসিস্ট্যান্টকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা নিয়ে একটু হেল্প কর না ভাই, একটা সুযোগ। রেভেনের কথা শেষ হবার পূর্বেই শোনা গেল রোশানলের ঠান্ডা কণ্ঠস্বর, ওর আশেপাশে ভুলেও তোকে দেখলে আমি তোকে সরাসরি স্বর্গে যাওয়ার টিকিট কেটে দেব। রেভেন হতভম্ব গলায় বলে, আরে আমি তো শুধু। এবারের কথা শেষ হবার পূর্বেই ফের শোনা গেল রোশানলের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর,
এই নিয়ে আমি আর একটা শব্দও শুনতে চাই না। আমি যে কাজগুলো হ্যান্ডেল করতে বলেছিলাম তোকে সেগুলো রিপোর্ট দেখা। বন্ধুর চেহারায় এত ঠান্ডা নিস্তরঙ্গ সতর্কতা ভাব দেখে রেভেন আর কিছুই বলার সাহস পেল না। ও একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে রাখা ফাইলগুলোর মধ্য থেকে একটা রোশানলের দিকে এগিয়ে দিল। রুম জুড়ে ভেসে বেড়াতে লাগলো ফাইলের পাতা উল্টানোর খসখস শব্দ, আর দুই বন্ধুর মাঝে অদেখা তিক্ত টানটান নীরবতা। ১৩ তলার বিল্ডিং এর বিশাল বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ১২ তলার কেবিনের ভেতরে এই মুহূর্তে কেবলই দুজনের নিঃশ্বাসের শব্দ আর ফাইলের পাতা উল্টানোর খসখস ধ্বনি ভেসে বেড়াচ্ছে। রুমের কোণে রাখা সাদা রজনীগন্ধার ভাসটা ঘন একটা মনোমুগ্ধকর সুবাস ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ওয়াল ঘড়ির টিক টিক শব্দ কেবিনের নিস্তরঙ্গতা ভেঙে নিয়মিত ছন্দে বেজে চলেছে। রোশানাল মনে ফাইলের পাতা উল্টে যাচ্ছে। রেভেন কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। ওর চোখে মুখে চিন্তার গাম্ভীর্য স্পষ্ট। ও কিছুটা সময় নিয়ে বেশ রয়ে শুয়ে বলল, দোস্ত, সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখা দরকার। রোশানল ফাইল থেকে চোখটা না তুলে জিজ্ঞেস করলো, কোন ব্যাপারে? আজ রাত ১:৩০টার দিকে চট্টগ্রাম বন্দরে ইস্ট ডকের গেট নাম্বার 3 দিয়ে ১১২ জন মেয়ে পাচার হবে রাশিয়ার উদ্দেশ্যে। রুশানালের হাতের কবজি থামিয়ে রেভেনের দিকে তাকালো। রেভেন ঠোঁট টিপে কঠিন গলায় বলল, মেয়েগুলো মোস্টলি ১৩ থেকে ১৮ বছর বয়সী হবে, কিছু আবার ২০-এর কাছাকাছিও আছে। এদের কোনোভাবে পাচার হতে দেওয়া যাবে না রুশানাল। রুশানাল স্থির চোখে রেভেনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় বলে, তুই কি চাস? তোর অবস্থাও আমার মতো হোক? বন্ধুর কথার মানে বুঝতে পেরে রেভেন সামান্য হাসল। সেই হাসিটা ছিল তাচ্ছিল্যপূর্ণ বিষণ্ণ এক হাসি। একজন সিআইডি অফিসার হয়ে আমাকে এইসব নিয়ে ভাবলে চলবে বল? ভুলে গেছিস আমরা এই ইউনিটে আসার আগে শপথ করেছিলাম দেশের হয়ে লড়ব। এতে জীবন দিতে হলেও আমরা পিছপা হব না। রোশানাল ঠোঁটের কোণে তিক্ততা মিশ্রিত ক্ষীণ হাসির রেশ দেখা গেল, কিন্তু কিছুই বলল না। রেভেন বিরক্ত হলো এতে। প্লিজ কিছু একটা বল। তোকে ছাড়া এই মিশন আমি একা কন্ট্রোল করা আমার জন্য টাফ হয়ে যাবে। রোশানাল চেয়ারে হেলান দিয়ে নির্লিপ্ত স্বরে বলল, তোদের আইজি নাসের হায়দার, সে কি তোদের এই মিশনের পারমিশন দেবে? মুহূর্তে রেভেনের চোখ দুটো তীব্র ঘৃণার ঝলকে ঝলসে উঠল। ও দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমার তো ইচ্ছে করে ওই ব্লাডি কে নিজের হাতে খুন করতে। হারামিটা দেশের খেয়ে দেশের সাথেই বেইমানি করে বেড়ায়, এমন জঘন্য মানুষ আমি দেখি নাই। রুশানল সোজা হয়ে বসলো। ধূসর বাদামি চোখ দুটো হালকা লালচে বর্ণ ধারণ করলো। রক্তাভ ঠোঁটের কোণে ফুটে উঠলো সাইকো শীতল হাসি। চিন্তা করিস না, সময় সুযোগ করে ফাকিং বাস্টার্ডকে নরকে পাঠিয়ে দিব। রোভেন শান্ত হলো কিছুটা ও গম্ভীর স্বরে বলল, তাহলে আজ রাতের মিশনটার জন্য তৈরি থাকিস। রোশানাল পুনরায় ফাইলটা হাতে নিয়ে বলল, একটা কাজ কর, নাইফকে বলে রাখিস, ওর সাহায্য দরকার হবে আমাদের। রেভেন মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে, বলে রাখবো আমি, সমস্যা নেই। রোশানাল ভুরু তুলে রেভেনের দিকে তাকিয়ায়, তারপর গম্ভীর কণ্ঠে শুধায়, কে বলল তোকে সমস্যা নেই? সমস্যা আছে। আমি কোনোভাবেই চাইছি না আমার বা নাইভের বিষয়টা কারোর প্রকাশ্যে আসুক বা আমাদের কেউ দেখে ফেলুক। রেভেন আশ্বস্ত করে বলল, ওটা নিয়ে তুই চিন্তা করিস না, এই বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করব। রজনীগন্ধার সুবাস আরো গাঢ় হলো। দেওয়ালের ঘড়িটা আবার টিকটিক শব্দে পুরো রুম পূর্ণ করে তুলল। বাতাস যেন ভারী হয়ে উঠল আসন্ন রাতের ভয়ঙ্কর দায়িত্বে। রেভেন উঠে দাঁড়ালো ও ডেস্কের ওপর থেকে ফাইলটা তুলে নিজে গম্ভীর কণ্ঠে শুধালো, আমি আসছি তাহলে। রাত ১:৩০টার গেট নাম্বার 3-তে দেখা হচ্ছে, সময় মতো চলে আসিস। রুশানাল কোনো জবাব দিল না, কেবল শান্তভাবে রেভেনের দিকে তাকিয়ে রইল। রেভেন দরজা খুলে বেরিয়ে গেল। একটা চাপা শ্বাস ফেলে রুশানাল মধুর আনা ফাইলগুলো ওপেন করে তাতে মনোযোগ দিল। প্রায় ঘন্টাখানেক পর রুশানাল মধুর কেবিনে আসার জন্য ডেকে পাঠায়। মধুর বুকটা ধুকধুক করে ওঠে।
কোনো ভুল হলো নাকি? ও উঠে ওড়নাটা ঠিক করে রোশানলের কেবিনের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে আলতো হাতে নক করতেই ভেতর থেকে ভেসে এলো রোশানলের রাশভারী কণ্ঠস্বর, কামিন। কেবিনের ভেতরে ঢুকতেই মধুর চোখ পড়ল রোশানলের দিকে। রোশানল একটা ফাইল হাতে গভীর মনোযোগের সাথে কিছু একটা দেখছে। মধুকে দেখে রোশানল চোখ তুলে তাকালো। বসো। ফাইলগুলো কিছু প্লেসে মিস্টেক আছে, আর যেখানে যেখানে মিস্টেক আছে আমি সবগুলো কারেকশন করে দিয়েছি। মধু ধন্যবাদ জানিয়ে ফাইলগুলোতে নিতে যাবে, ঠিক তখনই ওর ফোনটা সশব্দে ভাইব্রেট করে উঠল। মধুর স্ক্রিনে তাকিয়ে দেখলো মায়ার নামটা স্ক্রিনে জ্বলজ্বল করছে। ও চোখ তুলে রুশানলের দিকে তাকালো। রুশানল শান্ত গলায় বলল, রিসিভ করে কথা বলো, সমস্যা নেই। মধু ফোনটা রিসিভ করে কেবিনের একদম সাইডে এসে দাঁড়াল। হ্যাঁ বল। অপর প্রান্ত থেকে ভেসে এলো তীর তীর করে কাঁপা মায়ার কণ্ঠ। আপু, আপু, মেহেরানকে খুঁজে পাচ্ছি না, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। মধুর মনে হলো মাটিটা যেন ওর পায়ের নিচ থেকে সরে গেল। কি কি বললি তুই? মায়া ফোপাতে ফোপাতে বলল, আমি স্কুলে এসেছি ওকে নিতে, এসে দেখি মেহেরান কোথাও নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সেও কিছু বলতে পারছে না। মধুর নিঃশ্বাস আটকে গেল, সমস্ত শরীর ভূমিকম্পের ন্যায় কাঁপতে থাকলো। তুই ভালো করে দেখেছিস? ওর ক্লাস ফ্রেন্ড, ম্যাম, সবাইকে জিজ্ঞেস করেছিস? কেউ দেখেনি? কেউ না, কেউ তো নিশ্চয় দেখেছে। মায়ার কান্নার কারণে ঠিকঠাক ভাবে কথাও বলতে পারছে না। সবাইকে জিজ্ঞেস করেছি আপু, কেউ কিছুই বলতে পারছে না। এখন আমি কি করব? কোথায় খুঁজবো ওকে? কিছুই মাথায় আসছে না। মধুর চোখ ঝাপসা হয়ে এলো, অন্তরস্থল জ্বালা করে উঠল। ও দৃষ্টি ভ্রান্তের ন্যায় এদিকে সেদিকে তাকিয়ে নিজেকে সামলে নিতে চাইলো। দাঁড়া, আমি আসছি এক্ষুনি। তুই প্লিজ ওকে খুঁজে বের কর। ওর যদি কিছু হয় আমি বাঁচবো না, আমি মরেই যাব। কথাটা বলতে বলতে ও শব্দ করে কেঁদেই ফেললো। এদিকে রোশানল পুরো সময়টা স্থির থেকে চোখে তাকিয়েছিল মধুর দিকে। হঠাৎ মধুকে উন্মাদের ন্যায় কাঁদতে দেখে ও চমকে উঠে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও দ্রুত পায়ে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মধু, কি হয়েছে? কাঁদছো কেন এভাবে? মধু কলটা কেটে রোশানলের দিকে তাকালো। ওর চোখে মুখ ভেজা, নিঃশ্বাস কাঁপছে, শরীর পুরো অস্থির। ওর টলমলে চোখে রুশানলের দিকে তাকিয়ে কোনো রকমে ভাঙা ভাঙা গলায় বলল, স্যার, আমার ছেলে, আমার মেহেরান, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা বলে মধু এক সেকেন্ডও দাঁড়ালো না। কাঁদতে কাঁদতে ও দরজার দিকে ছুটে গেল। কেবিন থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে নিজের ডেস্কে যেয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল। সহকর্মীরা অবাক হয়ে তাকিয়ে আছে মধুর দিকে। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই মধু দৌড়াতে দৌড়াতে অফিসের বাইরে চলে গেল। ওর চোখ ঝাপসা, নিঃশ্বাস কাঁপছে, মাথা ঝিমঝিম করছে, অথচ পা যেন নিজে থেকেই দৌড়াচ্ছে। ও গেটের বাহিরে এসে একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসে। রিক্সা এগিয়ে চলল তার নিজস্ব গতিতে, আর পেছনে ফেলে এলো স্তব্ধতা। হতভম্ব বাকরুদ্ধ রোশানলকে। নিজের বিস্মিত ভাব কাটাতে বেশ সময় লাগলো রোশানলের। হঠাৎ করে এত বড় একটা ধাক্কা ওর মস্তিষ্ক সহজে নিতে পারেনি। মধুর বলা কথাটা নিজের মনে আরেকবার রিপিট করে নিল রোশানল। মুহূর্তেই ওর দৃষ্টি কঠিন হয়ে এলো, কপালের শিরা টান টান হয়ে উঠল। কি বলে গেল এইমাত্র মেয়েটা? ওর একটা সন্তান আছে নাকি? রুশানাল ভুল শুনেছে? না, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। মধুর কান্না ভেজা গলায় উচ্চারিত প্রতিটি শব্দ এখনো স্পষ্ট বাজছে ওর মাথার ভেতর। এর মানে কি দাঁড়ালো? মেয়েটা কি ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে? কথাটা ভাবতেই রুশানালের নিঃশ্বাস আটকে আসলো। শ্বাস নিতে কষ্ট হলো। ওর হার্নি বার্ড কিছুতেই ওকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে পারে না। কাল রাতেই তো মধুর রুমে গিয়েছিল, ওখানে তো এমন কিছু পায়নি যার দ্বারা কোনো পুরুষের চিহ্ন নিশ্চিত করা সম্ভব। কোনো শার্ট, কোনো জুতো, কোনো সেন্ট, আর না কোনো কারোর উপস্থিতি, কিছুই না। তাছাড়া কোনো বাচ্চা ছেলেও তো সেখানে দেখেনি। তাহলে ওই ছেলে কোথা থেকে এলো? ওই ছেলের পিতৃ পরিচয় ঠিক কি?